ওকে, চলো। বেশ কয়েকজনা ক্লাসে জয়েন হয়ে গেছে তোমরা। আমরা ক্লাসটা একেবারে শুরু থেকে শুরু করছি। আচ্ছা, স্ক্রিনে যেটা একটা দেখো ছবি দেখা যাচ্ছে, তোমরা পরিষ্কার ছবিটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাচ্ছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো অফ করে দেবে এবং মাইক্রোফোন গুলো তোমাদের মিউট করে দেবে। যখন দরকার হবে আমি তখন জিজ্ঞাসা করব, অবশ্যই তখন কিন্তু তোমরা উত্তর দেবে। ঠিক আছে, চলো একেবারে শুরু থেকে শুরু করছি। যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে। এবং যেহেতু আজ এটা আমার প্রথম ক্লাস তোমাদের, সুতরাং সামান্য একটু পরিচয় পর্ব তোমাদের সাথে যদি সেরে নেওয়া যায়। ঠিক আছে, একটু পরিচয় করে নিই তোমাদের সাথে, তারপরে ক্লাস চলতে চলতেই পরিচয় চলতে থাকবে। দেখো, বেশ 30 জনের মতো জয়েন হয়ে গেছে। আমার নাম পল্লব গোস্বামী। আমি একটি স্কুলের প্রধান শিক্ষক। মূলত আমার বিষয় বাংলা। এছাড়াও বাংলা ছাড়াও আমার সোশ্যাল স্টাডিজের উপর মাস্টার ডিগ্রি করা আছে। আম, যাই হোক, বাংলাটা শুধুমাত্র আমার বিষয় নয়, বাংলা বিষয়টা আমার পড়ানোটা, বাংলার প্রতি ভালোবাসা এবং পেশা এবং নেশা দুটোই বলতে পারো বাংলা বিষয়টা। তো তোমাদের কারো যদি কিছু সমস্যা থাকে বাংলা বিষয়ে, মূলত বাংলা ব্যাকরণ সম্পর্কে কিন্তু অনেকের আহ, একটু সামান্য ভয় ভীতি থেকে থাকে, কারণ ছোটবেলা থেকে আমরা বাংলা ব্যাকরণটাকে ভয় পেয়েই বড় হয়েছি। সুতরাং কথা দিচ্ছি, আমার ক্লাসটা যদি তুমি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত করো, বাংলা সম্পর্কে জীবনে আর কোনো ভীতি থাকবে না। এবং সব থেকে বড় কথা, বাংলা বিষয়টাকে তুমি ভালোবাসতে শিখবে এবং ভালোবেসে ফেলবে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে যাই এবং ক্লাস চলতে চলতে আমাদের পরিচয় পর্ব চলতে থাকবে। ঠিক আছে, দেখো, আমাদের আজকের যে ক্লাস সেটি আহ, বলা হয়েছে যে ক্লাসের যে টপিক ছিল সেটি হচ্ছে ধ্বনি, বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ। কি বলা হয়েছে ক্লাসটির নাম? ধ্বনি, বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ। দেখো, বর্ণ বিশ্লেষণ শিখতে গেলে আমাদেরকে মূল যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। ধ্বনি এবং বর্ণ সম্পর্কে কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বর্ণ বিশ্লেষণ তুমি করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, তুমি যদি তোমার বিগত টেট পরীক্ষার প্রশ্নগুলো দেখো, মূলত আমি টেট পরীক্ষার প্রশ্নগুলো স্টাডি করছি তোমাদের 2012, 2009 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, তারপরে 2012-তে যে টেট পরীক্ষা হয়েছিল। যদিও আমার বয়স খুব বেশি না, তথাপি আমি এই পুরনো কোশ্চেন গুলো এবং পুরনো কোশ্চেন গুলোর যে বাংলা পার্টটা আছে সেগুলো স্টাডি করে দেখছিলাম 2017 পর্যন্ত যে সমস্ত টেট পরীক্ষা হয়েছে, এই চ্যাপ্টারটি থেকে, অর্থাৎ ধ্বনি এবং বর্ণ চ্যাপ্টারটি থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। এবং সব থেকে বড় কথা, যদি তোমরা 2017 টেট পরীক্ষার প্রশ্নপত্র দেখো, সেখানে দেখবে 5টিরও বেশি কিন্তু, অর্থাৎ 5+ নাম্বার কিন্তু এই অধ্যায় থেকেই এসেছে। প্রচুর প্রশ্নপত্র কিন্তু এখান থেকে হয়। সুতরাং ধ্বনি বর্ণের চ্যাপ্টার, অর্থাৎ এই টপিকটা সম্পর্কে তোমার একেবারে পুঙ্খানুপুঙ্খ ধারণা তৈরি করে রাখতে হবে। দেখো, ধ্বনি এবং বর্ণ সম্পর্কে তো আমি ক্লাস করাবো, কিন্তু ক্লাসটা এমন ভাবে আমি করাবো না যাতে করে তোমাদের পুরো বিষয়টা মাথার ওপর দিয়ে চলে যায়। একেবারেই আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়াশুনো করি সেইভাবে কিন্তু আমি শুরু করব, যেটাকে বলা হচ্ছে আহ দেখো, প্রত্যেকটা শুরুর কিন্তু একটা শুরু থাকে, আমি মনে করি। সুতরাং বাংলা ব্যাকরণ পড়ারও কিন্তু একটা শুরু হয়। সুতরাং আমরা একেবারে শুরু থেকেই শুরু করব। শুরু থেকে যদি শুরু করতে হয় তখন আমাদেরকে জানতে হবে ধ্বনি কি, বর্ণ কি। পরবর্তী সময়ে আমরা বাকযন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে রাখো যে ধ্বনি বিষয়টা কি। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নি, তারপরে আসছি। ওকে, ঠিক আছে। দেখো, ধ্বনি বিষয়টা কি কেউ আমাকে বলতে পারবে? তারপর আমি বলছি, তোমাদের মধ্য থেকে কেউ একজন বলো।
যে ধ্বনি বলতে তুমি কি বোঝো? স্যার মুখে উচ্চারিত হওয়া। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে আমরা ধ্বনি বলি। আচ্ছা, ঠিক উত্তরটা নিলাম। দেখো, এরপর আমি যদি একটা প্রশ্ন করি যে বাকযন্ত্রে, মাইক্রোফোন গুলো বন্ধ করে দেবে। ও বললো যে বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থপূর্ণ যে আওয়াজ বা যে স্বর, সেটাকেই আমরা ধ্বনি বলি। কিন্তু মনে রাখবে, ও ঠিকই উত্তর দিয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেই বাকযন্ত্রটা কিন্তু মানুষের বাকযন্ত্র হতে হবে। যদি একটা ভেড়া ভ্যা ভ্যা করে চিৎকার করে, ওরও তো আওয়াজ হচ্ছে। একটা ছাগল যদি আহ ওর আওয়াজে চিৎকার করে, কিংবা একটা মুরগি যদি ডেকে ওঠে, সেখান থেকেও তো আওয়াজ হয়। তাহলে তাদের আওয়াজটা কি ধ্বনি? আর মানুষ ছাড়া আর কারোরই বাকযন্ত্র না। নেই। হ্যাঁ, একদম। একমাত্র মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজের সমষ্টিকে কিন্তু ধ্বনি বলা হচ্ছে। বোঝা গেল? এইটা ক্লিয়ার করে নাও। দেখো, অন্যান্য প্রাণী যারা পৃথিবীতে আছে, যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি, এদেরও নিশ্চয়ই বাকযন্ত্র আছে, না হলে এরা আওয়াজ করতে পারে কেন? কিংবা ওরাও তো নিজেদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সুতরাং যোগাযোগ রক্ষা করতে পারে যখন, তখন নিশ্চয়ই ওদেরও বাকযন্ত্র আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, এবং বাংলা ব্যাকরণ তৈরি হয়েছে মানুষের মনস্তত্ত্ব থেকে বা মানুষের দিনচর্যা থেকে। সুতরাং এখানে অন্যান্য পশু পাখির আওয়াজকে ধ্বনি বলা হবে না। এখানে শুধুমাত্র মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজের সমষ্টিকেই ধ্বনি বলা হবে। মনে রাখতে হবে, এই ধ্বনি কিন্তু ভাষার একেবারে ক্ষুদ্রতম একক। দেখবে তোমরা যখন অঙ্ক কষেছো, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তোমরা জানো। ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তাই তো? ক্ষুদ্রতম সংখ্যা যেমন হচ্ছে 1, এবং বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে 9। যাই হোক, ঠিক সেই রকম ভাবে একটা ভাষা, সেটা শুরু হচ্ছে বা সূচনা হচ্ছে কিন্তু ধ্বনির থেকে। মনে রাখবে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় এমসিকিউ চলে আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম একক কি। হ্যালো স্যার। ক্লিয়ার? হ্যাঁ, বলো। স্যার বলছি যে ধ্বনির কি অর্থ থাকতেই হবে? হ্যাঁ, বলছি, তুমি মাইক্রোফোনটা বন্ধ করে দাও। ক্লাসটা যখন করব আমি কিন্তু ডিটেলেই বলছি, অর্থপূর্ণ হতেই হবে। মনে রাখবে, ওটা কিন্তু ফার্স্ট এবং লাস্ট ক্রাইটেরিয়া। অর্থপূর্ণ না হলে কিন্তু সেটা ধ্বনি হবে না। এরপর তুমি যদি বিছানার উপর শুয়ে ছাগলের মতো ভ্যা ভ্যা চিৎকার করো, তাহলে কিন্তু তোমার ওই আওয়াজটা ধ্বনি হবে না। অর্থপূর্ণ হতে হবে, বুঝতে পারলে? মানুষের বাকযন্ত্র থেকেও যদি অনর্থক কোনো আওয়াজ বার হয়, সেটা কিন্তু ধ্বনি নয়। দেখবে আমরা অনেক সময় আহ, যেটার কোনো অর্থ নেই সেই রকম আওয়াজ বার করি, অনেক সময় করি তো, কিন্তু সেটা কিন্তু ধ্বনি হবে না। মানুষের বাকযন্ত্র থেকে বার হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, সেটা অবশ্যই কিন্তু অর্থপূর্ণ হতে হবে। বোঝা গেছে? এরপর হচ্ছে বর্ণ। বর্ণ বিষয়টা কি? আচ্ছা ভাই, তুমি বুঝতে পেরেছো যেটা বললাম? ভাই, তোমার ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? যে প্রশ্ন করেছিলে আমাকে, তুমি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। এরপরে দেখো, ধ্বনির পরেই পরবর্তী যে টপিকটা আমাদের আলোচনাতে আসে, সেটা হচ্ছে বর্ণ। বর্ণ কি? তোমাদের মধ্য থেকে বলো কেউ একজন, বর্ণ কি? বলতেছে হ্যাঁ, বলো। স্যার ধ্বনি ধ্বনির লিখিত ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। স্যার বলবো ধ্বনি লিখিত রূপকে যে সংকেতের সাহায্যে আমরা স্যার প্রকাশ করি বা সাহায্য নিই। ঠিক। এরপর আমি বলছি, তোমরা সঠিক উত্তর দিয়েছো। দেখো, ধ্বনি কিন্তু শ্রুতিগ্রাহ্য। ধ্বনি কিন্তু আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র কি করতে পারি, আমাদের এইখানে যে কান থাকে, সেই কানে শুনতে পারি, সেটা হচ্ছে ধ্বনি। কিন্তু ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বা ভাষার একটা দিক হচ্ছে, সেটা তোমাকে কানেও শুনতে হবে এবং চোখেও দেখতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু ভাষার যে সার্বজনীনতা, সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়। কি বললাম? ভাষাকে তোমার কানেও শুনতে হবে
এবং চোখেও দেখতে হবে। অর্থাৎ ভাষার দুটো রূপ আছে, একটা হচ্ছে শ্রুতিগ্রাহ্য রূপ আর একটা হচ্ছে দৃশ্যগ্রাহ্য রূপ। ধ্বনিটা হচ্ছে তোমার শ্রুতিগ্রাহ্য রূপ, তাহলে দৃশ্যগ্রাহ্য রূপটা তো আমাদের জন্য দরকার। সুতরাং এরপর ধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে বর্ণ। বর্ণ সৃষ্টি হলো কিসের জন্য? তাহলে ক্লিয়ার যে ধ্বনি হচ্ছে শুধুমাত্র শ্রুতিগ্রাহ্য, সেটা কিন্তু দৃষ্টিগ্রাহ্য নয়। ধ্বনি যাতে করে দৃষ্টিগ্রাহ্য হতে পারে, ভাষার ধর্মই কিন্তু ওটাই, ধ্বনি যাতে করে দৃষ্টিগ্রাহ্য হতে পারে, সেই জন্য ধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে বর্ণ। ক্লিয়ার? অর্থাৎ তুমি মুখ দিয়ে একটা আওয়াজ করছো আ, এটা কিন্তু ধ্বনি। এরপর এই আটাকে যখন তুমি খাতায় লিখবে, পাতায় লিখবে বা কোথাও লিখবে, পাথরের উপর যদি লিখো পাথরের উপরে, মাটির উপর যদি লিখো মাটির উপরে, যেখানেই তুমি লেখো তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে বর্ণ। যদিও বর্ণ এবং লিপির মধ্যে ঈষৎ পার্থক্য আছে, আমি একটু বলে দিই। বর্ণ তখন হবে যখন তুমি খাতার পাতাতে লিখছো, বইয়ের পাতাতে লিখছো, তখন হচ্ছে সেটা বর্ণ। এরপর দেখবে অনেক দিনের পুরনো পাথরের ওপর তুমি লেখা দেখতে পাবে, বিচিত্র সব বর্ণে দেখবে লেখা আছে, খোদাই করা আছে পাথরের উপরে, মাটির উপরে, পোড়া মাটির উপরে, সেগুলোকে বলা হচ্ছে কি লিপি। সুতরাং কি বললাম, যখন বর্ণটা পাতার উপরে লেখা হবে তখন সেটাকে কি বলা হবে? তখন সেটা হবে বর্ণ। ঠিক আছে? এবং বর্ণমালা, বর্ণ থেকে তৈরি হয় কি বর্ণমালা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যালফাবেট। এরপর সেই বর্ণমালার থেকে বর্ণগুলি যখন কোনো পাথরের উপর খোদাই করা হবে, মাটির ওপর খোদাই করা হবে, পাহাড়ের গুহায় খোদাই করা হবে। তোমরা জানো আদিম মানুষ গুহায় থাকতো, পাহাড়ের গুহায় থাকতো। তো ওরা কি করতো, এটা ধরো পাহাড়ের গুহাটা, তো এখানে পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পথ থাকতো। ঠিক আছে? তো ওরা প্রতিদিন যে সমস্ত জিনিসগুলো শিকার করতে যেত, হয়তো আজ ওরা হরিণ শিকার করতে যাবে, ওরা কি করতো, পাহাড়ের গুহাতে একটা হরিণের ছবি এঁকে দিয়ে যেত। বুঝতে পারছো? সুতরাং ওরা কিন্তু পাথরের উপরেও লিখতো। তো পাথরের উপর যখন আমরা বর্ণ লিখি তখন সেটা হয়ে যাচ্ছে লিপি। বোঝা গেল? সুতরাং ধ্বনি হচ্ছে অর্থপূর্ণ আওয়াজ এবং মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত। বর্ণ হচ্ছে ধ্বনির দৃষ্টিগ্রাহ্য রূপ বা ধ্বনির লিখিত রূপ। আর লিখিত রূপ না হলে তো দৃষ্টিগ্রাহ্য হবেই না, বুঝতেই পারছো। বর্ণ কি বুঝতে পারলে, এবং বর্ণ কখন লিপি হয়ে যায় সেটাও কিন্তু বুঝতে পারলে তোমরা। এরপর আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে বাংলা বর্ণমালাতে। মনে রাখবে আমাদের বর্ণমালা কিন্তু একটাই বর্ণমালা রয়েছে। আমাদের কয়টি বর্ণমালা রয়েছে? মাত্র একটি বর্ণমালা রয়েছে। এ তো গেল ওপরে ওপরে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো। এরপর আমরা কিন্তু ক্লাসটার ভিতরে একেবারে গভীর থেকে গভীর ভাবে যাব। ঠিক আছে? মানে এত গভীরে যাব যেখান থেকে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল, কোনো বই, কোথাও কিন্তু আলোচনা করা হয় না। খুব মন দিয়ে বিষয়টা বুঝবে এবং আমি চেষ্টা করব তোমাদেরকে নিজের 100% দিয়ে বোঝানো, যাতে করে তোমরা খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারো। দেখো বাকযন্ত্র, বাকযন্ত্র বিষয়টা কি? প্রশ্ন এখান থেকে আসতেই পারে যে বাকযন্ত্র কি? কেউ আমাকে বলতে পারবে বাকযন্ত্র কি? এখানটা ধরো এমসিকিউ এসেছে, বাকযন্ত্র কি? বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি আমার আরো বন্ধুরা আছে তো জয়েন হতে পারছে না বলছে, মানে লিঙ্কটা আবার শেয়ার করতে বলছে। হ্যাঁ জয়েন করে দিয়েছি, দেখো একটু বলো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, জয়েন হতে পারছিল না অনেকে, বুঝতে আচ্ছা, পেরেছেন বোধহয়। হ্যাঁ অটো এডমিটটা তো হয়তো কাজ করছিল না, হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাডমিট অল করে দিন, সবাই জয়েন করে যাক। হ্যাঁ একটু আগের ক্লাসটা একটু শেষের দিকে 1 মিনিট একটু রিপিট করে দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে ওকে। ওকে। আচ্ছা, আমি স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের অসুবিধা হবে না, আমরা টিচারদেরও ট্রেনিং দিয়ে দিয়েছি। নেক্সট উইক থেকে এই সপ্তাহে পুরোটাই গুগল মিটে ক্লাস করতে পারবে, পরের সপ্তাহ থেকে
8:10 আগে আমরা লিংক দিয়ে দেব এবং অ্যাপ থেকে ক্লাস জয়েন করতে পারবেন, ঠিক আছে? আসলে প্রথম 1-2 সপ্তাহ এই নতুন স্যাররাও আছেন, সেট হতে একটু সময় লাগে, এটা হয়তো নিজেরা বুঝতে পারছো। আর যেখানে অসুবিধা হবে বলবে, আমি সব অসুবিধা সমাধান করার জন্যই এখানে আছি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা অন্য একটা ক্লাস ছিল বলে জয়েন করতে পারিনি, পল্লব স্যার ক্লাস নিচ্ছেন। তো তোমাদের বেঙ্গলি সাবজেক্টের 2টো টিচার, আজকে সেকেন্ড যে পল্লব স্যারের ক্লাস তোমরা করছো, ক্লাস কেমন লাগছে জানাবে। আর এই সপ্তাহটা পুরোটাই তোমরা প্রায় নতুন টিচারদের ক্লাসই করবে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের যে 2টো করে টিচার প্রায় দেওয়া হয়েছে, তাদের ক্লাস তোমরা পরপর করো, যেখানে বুঝতে পারবে না স্যারকে বলবে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওকে স্যার, ক্লাস কন্টিনিউ করুন। ঠিক আছে, আমি লেফট করে গেলাম। দেখো, তোমরা সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা আলোচনা হচ্ছিল যে বাকযন্ত্র কাকে বলে, ঠিক আছে? বাকযন্ত্র কি, এক কথায় যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়। কথা তৈরি যেসব যন্ত্র যন্ত্রের দ্বারা আমরা ধ্বনি উচ্চারণ করি। আচ্ছা, ঠিক আছে, তোমার উত্তরটা নিলাম। বাকিদের আরো 2-1 জন একটু বলার চেষ্টা করো, তারপরে আসছি। আমাদের যে কণ্ঠস্বর থেকে যে আওয়াজটা বের হয় সেটা কি বাকযন্ত্র স্যার? না, আওয়াজ যেটা বার হয় সেটা তো তোমার ধ্বনি হচ্ছে, ঠিক আছে? এটা তো বাকযন্ত্র হবে না, বলে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। একটু দাঁড়াও, আমরা অ্যাডমিট করে দিই সবাইকে, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম পাচ্ছি না, বলছি ঘুম করছে না তো। হ্যাঁ, বলো। হুম। আচ্ছা, সবাই অ্যাডমিট হয়ে গেছো? একদম হ্যাঁ, অ্যাডমিট করে দিয়েছি সবাইকে। এরপর join ক্লাস, হ্যাঁ জয়েন করে দিয়েছি সবাইকে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের যখন অ্যাপে ক্লাস স্টার্ট হয়ে যাবে তখন এই সমস্যাগুলো হবে না। গুগল মিটে হয় এরকম, কেউ হয়তো এডমিট হতে চাইছে কিন্তু আমি বুঝতে পারছি না, আমি ক্লাসের মধ্যে আছি, তখন হয়তো এডমিট করা গেল না। যদিও পুরো ক্লাসটা রেকর্ড থাকছে, তোমরা অ্যাপেও এই ক্লাসটা পুরোটা পেয়ে যাবে। যারা লাইভ করতে পারবে না ক্লাসটা, পুরো ক্লাসটা কিন্তু রেকর্ডেড ভার্সন তোমাদের অ্যাপে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা বাকযন্ত্রের উপর ফোকাস করি। ধরো তোমাকে বলা হলো যে কম্পিউটার কি। দেখবে কম্পিউটারের এইরকম একটা অংশ আছে। আচ্ছা, কম্পিউটারের এইরকম একটা অংশ আছে যেটাকে আমরা যেটাতে আমরা ছবি দেখতে পাই। সেই অংশটাকে কি বলে বলো তো? মনিটর। মনিটর। ঠিক। কম্পিউটারের ব্রেন কাকে বলে? সিপিইউ কে কম্পিউটারের, হ্যাঁ, সিপিইউ। কম্পিউটারের ব্রেন। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে কম্পিউটার কোনটা, এই মনিটরটা কম্পিউটার, নাকি সিপিইউটা কম্পিউটার, নাকি মাউসটা কম্পিউটার, নাকি সুইচ বোর্ডটা কম্পিউটার, কোনটা কম্পিউটার বলতে পারবে? পুরো জিনিসটা সেটাই কম্পিউটার। একটা কম্পিউটার। ঠিক। সিপিইউ মনিটর সব মিলে। আচ্ছা, পরের দিন থেকে সবাই একটু সময় মতো ক্লাসে জয়েন হয়ে যেও। 8টা থেকে, মানে 8টা মানে 8টায়, ঠিক আছে? এরপরে হঠাৎ করে কেউ জয়েন হতে চাইলে ক্লাসটা কন্টিনিউ করতে খুব অসুবিধা হয়। যাই হোক, দেখো, কম্পিউটার যদি বলা হয় কম্পিউটার কি, তাহলে সিপিইউ, তারপরে মনিটর, মাউস, সমস্ত বিষয়গুলোকে একসাথে কিন্তু কম্পিউটার বলা হয়। কম্পিউটার কোনো নির্দিষ্ট একটি অংশকে কিন্তু কম্পিউটার বলে না, ঠিক আছে? কোনো নির্দিষ্ট অংশকে কিন্তু কম্পিউটার বলে না, সমস্ত অংশগুলোকে একসাথে মিশিয়েই কিন্তু কম্পিউটার বলা হয়। পুরো অংশটাকে বা সামগ্রিক বিষয়টাকে কিন্তু কম্পিউটার বলা হয়। ঠিক সেভাবেই বাকযন্ত্র বিষয়টা বোঝার ক্ষেত্রেও তোমাকে
এই বিষয়টা মনে রাখতে হবে। একটা ধ্বনি উচ্চারণ করার সময় ছবিটার দিকে মন দিয়ে দেখো, একটা ধ্বনি যখন তুমি উচ্চারণ করবে, সেই উচ্চারণ করার সময় তোমার মনে হবে যে শুধুমাত্র হয়তো আমার জিভটা কাজে লাগছে, কিন্তু না, মনে রাখবে আমাদের ধ্বনি উচ্চারণ করার জন্য আমাদের মানুষের যে অঙ্গ বা প্রত্যঙ্গটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ফুসফুস। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ফুসফুস ছাড়া কিন্তু কোনো ধ্বনি আমরা উচ্চারণ করতে পারবো না। তোমরা যদি মুখের কাছে হাত রাখো সবাই এবং যে কোনো একটা ধ্বনি উচ্চারণ করো, তোমরা মুখের কাছে নিজের নিজের হাত রাখো এবং বলো ক বা অ, যে কোনো কিছু একটা বলো, দেখবে তোমার হাতে একটা গরম বাতাস বা গরম হাওয়া কিন্তু লাগছে। এটাই এটা কি এটাই হচ্ছে আমাদের শ্বাস বায়ু। সুতরাং এই শ্বাস বায়ু কোথা থেকে আসছে? শ্বাস বায়ু আসছে ফুসফুস থেকে। সুতরাং ফুসফুস ছাড়া কিন্তু আমরা কোনো ধ্বনি উচ্চারণ করতে পারবো না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাকযন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সেটি হচ্ছে ফুসফুস। এরপর শ্বাসনালী, শ্বাসনালীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ধ্বনিগুলি উচ্চারণের জন্য। পরবর্তী এই যে বিষয়টা, যেটাকে আমরা কি বলি, স্বরযন্ত্র। মনে রাখবে এই স্বরযন্ত্রের আরেকটি নাম হচ্ছে স্বরতন্ত্র, যেটাকে বিজ্ঞানের ভাষায় বা মেডিকেলের ভাষায় যেটাকে ল্যারিংস বলা হয়, তাই তো? এছাড়াও তার ওপরে এইদিকে চলে আসো, এখানে তুমি পেয়ে যাবে জিহ্বা, জিহ্বার বাইরে পেয়ে যাবে ঠোঁট, ঠিক আছে? তারপরে পেয়ে যাবে নাসারন্ধ্র, দাঁত, চোয়াল ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে একসাথেই কিন্তু কি বলা হচ্ছে? বাকযন্ত্র। অর্থাৎ আমাদের উচ্চারণে সাহায্যকারী অঙ্গগুলি বা প্রত্যঙ্গগুলি মিলিত হয়ে যে যন্ত্র গঠন করে তাকেই বলা হচ্ছে বাকযন্ত্র। অর্থাৎ বাকযন্ত্র বলতে, কম্পিউটার বলতে যেমন কোনো নির্দিষ্ট কোনো একটা বিষয়কে বোঝায় না, ঠিক সেভাবেই বাকযন্ত্র বলতেও পার্টিকুলার কোনো বিষয়কে বোঝায় না। বাকযন্ত্র বিষয়টাও কিন্তু একটা সমন্বিত বিষয়। অর্থাৎ ফুসফুসও বাকযন্ত্রের অংশ, ল্যারিংস বা ভোকাল কর্ড বা স্বরযন্ত্র বা স্বরতন্ত্র সেটাও বাকযন্ত্রের অংশ, আমাদের জিহ্বা বা জিভ, ঠোঁট, নাসারন্ধ্র, এমনকি মূর্ধা, তালু সমস্ত কিছু মিলিয়ে যে যন্ত্রটা আমাদের ধ্বনি উচ্চারণে সাহায্য করে সেটাকেই বাকযন্ত্র বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাকযন্ত্রের অংশ কোনটি? উল্টো দিক দিয়ে প্রশ্ন আসতে পারে যে বাকযন্ত্রের অংশ নয় কোনটি? দেখো পরীক্ষা কিন্তু এখন খুব, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, দেখো পরীক্ষা কিন্তু এখন খুব ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসছে, তোমরা ভালো করেই জানো। সুতরাং আমাদেরকেও নিবিড়ভাবে পাঠ করতে হবে। হয়তো তোমাকে বলে দিল যে বাকযন্ত্রের অংশগুলি কি কি, এখান থেকে যে কোনো একটা বেছে তোমাকে সেটাকে আলাদা করতে হবে। বাকযন্ত্রের অংশ একটা হয়তো থাকবে না, সেই অংশটা তোমাকে আলাদা করতে হবে। তাহলে বাকযন্ত্রের অংশ কোনগুলি আমাদেরকে আগে জেনে নেওয়া প্রয়োজন। দেখো শুরু হচ্ছে একেবারে ফুসফুস থেকে, যদিও আমি এখানে একটা লিস্ট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, আমি কিন্তু পড়াবো। দেখো ঠোঁট, প্রথমেই হচ্ছে ঠোঁট। তোমরা বলতে পারো যে কোনো ধ্বনি উচ্চারণের জন্য কি আবার ঠোঁট কাজে লাগে নাকি? কিন্তু হ্যাঁ, ঠোঁট কাজে লাগে। তুমি প ধ্বনিটা উচ্চারণ করো তো, প, সবাই বলো তো প, নিজের মনে মনে বলো, বা তোমরা মাইক্রোফোনটা অফ করে এগুলো প্র্যাকটিস করো। বলো প, ফ, ব, ভ, ম, উচ্চারণ করো। দেখো উপরের ঠোঁটটার সাথে নিচের যে ঠোঁটটা, সেটা অর্থাৎ এই যে জায়গাটা, এটা কিন্তু স্পর্শ করে যাচ্ছে। অর্থাৎ ধ্বনি উচ্চারণ করার জন্য এমন কিছু ধ্বনি আছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য ঠোঁট এর প্রয়োজন। এরপর দেখো ঠোঁটের দুটো অংশ আছে, এইরকম হয় ঠোঁটটা, তোমরা জানো ভালো করেই। এরপর ঠোঁটের দুটো অংশ আছে, দুটো অংশকেই কিন্তু আমরা ঠোঁটই বলে থাকি, কিন্তু মনে রাখবে ওপরেরটা হচ্ছে ওষ্ঠ আর নিচেরটাকে বলা হচ্ছে অধর। কি বললাম? উপরেরটাকে বলা হচ্ছে ওষ্ঠ, নিচেরটাকে বলা হচ্ছে অধর। মনে হয় এটা তোমাদের জানা ছিল না। পুরোটাই হচ্ছে ঠোঁট। এরপর ঠোঁটের দুটি অংশ, উপরের যে পাতা সেটাকে বলা হচ্ছে ওষ্ঠ,
নিচের যে পাতটা সেটাকে বলা হচ্ছে অধর। বোঝা গেল? সুতরাং ঠোঁট হচ্ছে বাকযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, দাঁতের পাটি। তোমরা বলতে পারো যে স্যার দাঁতও কি ধ্বনি উচ্চারণের জন্য কাজে লাগে? হ্যাঁ, দাঁতও কিন্তু ধ্বনি উচ্চারণের জন্য কাজে লাগে। তোমরা যদি বলো ত, থ, দ, ধ, দন্ত ন, উচ্চারণ করো নিজের মনে মনে, বা মাইক্রোফোনটা মিউট করে তুমি উচ্চারণ করো ত, থ, দ, ধ, দন্ত ন। দেখো আমাদের জিহ্বাটা দাঁতকে ছুঁয়ে যাচ্ছে, অর্থাৎ দাঁত না থাকলে তুমি ত, থ, দ, ধ, দন্ত ন এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবে না, কিছুতেই পারবে না। তখন ওই সেই ফোকলাদের মতো উচ্চারণ হয়ে যাবে, বুড়ো মানুষদের মতো উচ্চারণ হয়ে যাবে। সুতরাং দাঁতের পাটিও কিন্তু বাকযন্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। নেক্সট হচ্ছে দন্তমূল, অগ্রমূল। এটা পরে বোঝাবো, দন্তমূল কোনটা অগ্রমূল কোনটা বুঝিয়ে দেবো। দেখো এটা হচ্ছে দাঁত, তো এবার দাঁতের পুরো দাঁতটাকে একটা বিভিন্ন ভাগে তুমি ভাগ করতে পারো। এটা দাঁতের হচ্ছে, এটা হচ্ছে উপরের দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা, আরেকটা দেখবে দাঁতের এই যে নিচের অংশটা দেখবে মাড়ির সাথে যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে দন্ত মূল। ক্লাসে আমার ভাই এবং বোন যারা যারা আছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পরের দিন থেকে ক্লাসটা কিন্তু 8টার থেকে শুরু হবে, এবং আমার ক্লাস 8টা মানে 8টা, আমি কিন্তু 1 সেকেন্ড বা 1 মিনিটও লেট করব না, ঠিক আছে? সবাই কিন্তু এই সময়ের মধ্যে জয়েন হয়ে যাবে, না হলে কিন্তু আবার মানে বুঝতেই পারছো আমি একটা ক্লাসের পেছনে কতটা শ্রম দিই। এই ক্লাসটা আবার রিপিট করতে কিন্তু প্রচন্ড পরিশ্রম এবং বিরক্তিকর একটা কাজ। যদিও আমি করে দেব, রিপিট করে দেব, স্যার আমাকে বলেছেন আমি রিপিট করে দেব, কিন্তু পরের দিন থেকে চেষ্টা করবে সঠিক সময়ে সবাই জয়েন করে যাওয়া। যাই হোক, নেক্সট, এরপর হচ্ছে অগ্রতালু, শক্ত তালু। তালু জিনিসটা কি? তুমি চলে আসো একেবারে এইখানে ছবিতে, ছবিতে চলে আসো, দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ওষ্ঠ, অধর অর্থাৎ ঠোঁট, তারপরে আছে দাঁত, এবং দাঁতের ঠিক নিচের দেখো একটা অংশ আছে, এইটা, এটাকে বলা হচ্ছে কি তালু। এবং এই পাশে অর্থাৎ দাঁতের একেবারে নিচে অর্থাৎ প্রথম ভাগ, এটাকে 1 নাম্বার ভাগ ধরো, এটা হচ্ছে মূর্ধা, আর এইটা হচ্ছে 2 নাম্বার ভাগ, এটাকে বলা হচ্ছে তালু। জায়গাগুলো ভালো করে দেখে নাও, ছবির মাধ্যমে দেখো, না হলে এটা তো অন্য কোনো ভাবে বোঝানোর উপায় নেই, সেই জন্য আমি কিন্তু তোমাদের জন্য ছবির সাহায্যে পুরো বিষয়টা প্রেজেন্ট করছি। দেখো ওষ্ঠ, ওধর বা অধর, দাঁত, দাঁতের ঠিক নিচে মূর্ধা, এবং মূর্ধার সামান্য অল্প নিচে এবং একটু সাইডে করে অবস্থান হচ্ছে তালু। সুতরাং মূর্ধা কোন জায়গাটা তুমি বুঝতে পারলে, এবং তালু কোন জায়গাটা তুমি বুঝতে পারলে, এবং মনে রাখবে মূর্ধা এবং তালু দুটোই কিন্তু বাকযন্ত্রের খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অংশ। নেক্সট হচ্ছে তালুর একটু ভাগ আছে, পশ্চাৎ তালু, অগ্রতালু, অর্থাৎ সামনের দিকটা, তালুর পিছনের দিকটা। এরপর হচ্ছে আলজিভ। আলজিভ কোন অংশটা জানো? দেখো ছবিতে চলে আসো, ছবিতে চলে আসো, দেখো এই যে একটা অংশ, যেটাতে দেখবে মাঝে মধ্যে ইনফেকশন হয়, ঠিক আছে? ইনফেকশন হলে দেখবে ফুলে যায়, ইনফেকশন হলে ফুলে গেলে সেই অসুখটাকে কি বলে বলো তো? কেউ বলতে পারবে? দেখবে এই জায়গাটা আমাদের মাঝে মধ্যে ফুলে যায়, দিয়ে ব্যথা করে, কি বলে? টনসিল। টনসিলাইটিস। হ্যাঁ, টনসিলাইটিস, ঠিক। সুতরাং এইটাকে বলা হচ্ছে কি আলজিভ, এটাকে বলা হচ্ছে আলজিভ। নেক্সট দেখো পরবর্তী, এরপর হচ্ছে জিহ্বাগ্র, অর্থাৎ জিহ্বাটাকে তোমরা জানো, জিহ্বাটাকে তোমরা জানো, একেবারে ছবিতে চলে আসো, জিহ্বাটাকেও বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। দেখো জিহ্বাটা একটা নির্দিষ্ট জায়গার থেকে এখান থেকে শুরু হচ্ছে, এই যে জায়গাটার থেকে জিহ্বাটা শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে জিহ্বা মূল। কি বলা হচ্ছে? যেখান থেকে জিহ্বাটা একেবারে শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে জিহ্বা মূল। আর মূল মানে তো জানো, গাছের দেখবে মূল থাকে, মূল থাকে, এইরকম দেখবে গাছের মূল থাকে, মূল মানে হচ্ছে শিকড়, মানে যেখান থেকে গাছটা শুরু হয়। ঠিক
জিহ্বাটা যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হচ্ছে জিহ্বা মূল। ক্লিয়ার? এরপর হচ্ছে জিহ্বা, এরপর সম্মুখ জিহ্বা, পশ্চাৎ জিহ্বা আছে, অর্থাৎ জিভের সামনের অংশটা আছে, জিভের পিছনের অংশটা আছে এবং জিহ্বা মূল আছে, অর্থাৎ জিহ্বাটা যেখান থেকে শুরু হচ্ছে। এইগুলোও কিন্তু তোমার বাকযন্ত্রের অংশ। ঠিক আছে, নেক্সট যেটা বললাম সম্মুখ জিহ্বা, পশ্চাৎ জিহ্বা, জিহ্বা মূল, এগুলো আমি আলোচনা করে দিলাম। এরপর হচ্ছে নাসা গহ্বর। এটা এই ছবিটার থেকেই বুঝতে পারছো, আমাদের নাকের যে ছিদ্র আছে সেগুলোকে বলা হচ্ছে নাসা গহ্বর। তোমরা বলতে পারো যে স্যার নাকের ছিদ্রগুলোও কি ধ্বনি উচ্চারণে কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। উঁ, ইয়, দন্তন্য, মূর্ধন্য এগুলো উচ্চারণ করো তো, দেখো নাকটা কাজে লাগছে, একটা নাকি সুর আসছে। সুতরাং এই নাকি সুরের উচ্চারিত যে সমস্ত ধ্বনিগুলো, এগুলো কিন্তু তুমি কখনোই নাসারন্ধ্র ছাড়া উচ্চারণ করতে পারবে না। নেক্সট হচ্ছে স্বরতন্ত্রী। এটা মনে রাখবো, স্বরতন্ত্রী, যেটার আরেকটা নাম কি বললাম? স্বরযন্ত্র বা স্বরতন্ত্র বা স্বরতন্ত্রী। ইংরেজিতে বোধহয় এটাকে বলা হচ্ছে ল্যারিংস। নেক্সট হচ্ছে ফুসফুস। আমাদের যেটা বললাম একেবারে প্রধানতম বিষয়, ফুসফুস ছাড়া কিন্তু আমরা কোনো ধ্বনি উচ্চারণ করতে পারবো না। দেখো কোনো কোনো ধ্বনি কিন্তু আমরা দাঁত ছাড়াও উচ্চারণ করতে পারবো, কোনো কোনো ধ্বনি আমরা মূর্ধা ছাড়াও উচ্চারণ করতে পারবো, কোনো কোনো ধ্বনি আমরা তালু ছাড়া উচ্চারণ করতে পারবো। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন থাকে যে আমরা বাকযন্ত্রের কোন অংশটি ছাড়া কোনো ধ্বনি একেবারেই উচ্চারণ করতে পারবো না, তখন কি উত্তর হবে বলো এরপর? ফুসফুস। একদম ঠিক। ফুসফুস। হ্যাঁ, সেটা হচ্ছে ফুসফুস। বাকি যেগুলো আছে সেগুলো এক এক ধ্বনি, এক এক ধরনের ধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে। ঠোঁট, এটা ওষ্ঠধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে। দাঁতের পাটি বা দাঁত, এটা দন্তধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে। তালু, এটা হচ্ছে তালব্য ধ্বনিগুলো উচ্চারণ করতে সাহায্য করে। ঠিক আছে, কিন্তু সব ধ্বনিগুলোকে উচ্চারণ করতে সাহায্য করে সেটা হচ্ছে ফুসফুস। ক্লিয়ার? বাকযন্ত্র ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ, স্যার। বাকযন্ত্রের বিষয়টা কি? তালু আর মূর্ধাটা আরেকবার দেখিয়ে দিন। আচ্ছা, তালু আর মুদ্রাটা একবার দেখিয়ে দেবো, ছবিটাতে আসো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা ছবি আছে দেখো, এই ছবিটার সাহায্যেও তুমি বুঝতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দাঁতটা, অর্থাৎ এই ছবিটা কিন্তু সাইড থেকে আছে। হ্যাঁ, এই ছবিটা সাইড থেকে আছে, এটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। দেখো ঠিক কাছাকাছি কিন্তু আছে মূর্ধা আর তালু, কতটা কাছাকাছি আছে তুমি এই ছবিটাতে বুঝতে পারবে। এইখানে দেখো প্রথমে আছে কিন্তু মূর্ধা, অর্থাৎ দাঁতের ঠিক এই যে নিচের অংশটা, এটা হচ্ছে মূর্ধা। ঠিক আছে, এবং তার ঠিক নিচে এবং সামান্য সাইডে করে অবস্থান হচ্ছে তালু। এরপর এই বিষয়গুলো কোনটা মূর্ধা কোনটা তালু, এটা তো আমি আমার জিভে হাত দিয়ে বা মুখে হাত দিয়ে তোমাকে বোঝাতে পারছি না। যখন তুমি তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি এগুলো উচ্চারণ করবে, তখন কিন্তু তখন কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত বাকযন্ত্রের যে ধারণা সেটা তোমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। দেখো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার। স্যার বলছি যে মানে দাঁতের পাশে যে একটু খাঁজ কাটা টাইপের থাকছে ওটাই কি মূর্ধা? তোমার ইয়েটা বন্ধ করো, মাইক্রোফোনটা বন্ধ করো, প্রচুর নয়েজ আসছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। খাঁজের অংশটা ঠিক মূর্ধা নয়, খাঁজের ঠিক নিচের অংশটা মূর্ধা। কোন অংশটা মূর্ধা, যখন তুমি মূর্ধন্য ধ্বনিগুলো আমি তোমাদেরকে শেখাবো তখন কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ছবির সাহায্যে এটুকু বুঝতে পারলে প্রথমে দাঁতের নিচে হচ্ছে মূর্ধার অবস্থান, মূর্ধার ঠিক নিচে এবং সামান্য সাইডে করে হচ্ছে তালুর অবস্থান। এতটুকু তুমি জেনে রাখো তাহলেই কিন্তু তোমার জন্য এটা যথেষ্ট, এবং বাকযন্ত্র থেকে এত ডিটেল ডিসকাশন কিন্তু কোথাও তুমি পাবে না, এটুকু আমি কথা দিচ্ছি। এবং দেখো বাকযন্ত্র বিষয়টা আপাতভাবে কিন্তু একটু কঠিন বিষয়, এবং এই বিষয়গুলো কেউ পড়তে চায় না বলেই কিন্তু যতটা সহজ করে সম্ভব আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি তোমাদের কাছে ক্লাসটা অনেক ভালো লাগছে। দেখো ব্যাকরণ ভালো লাগার কথা নয়, ঠিক আছে, ব্যাকরণ কারোরই ভালো লাগে না, আমারও কিন্তু ছোটবেলায় ব্যাকরণ একেবারেই ভালো লাগতো না।
এমনকি মানে যখন আমি গ্রাজুয়েশন করতে যাই, অর্থাৎ যখন বিএ বাংলা অনার্স নিয়ে ভর্তি হই, যেদিন আমি প্রথম বাংলা ব্যাকরণের ক্লাস করতে যাই, তিনি আমাদের কলেজের এইচওডি ছিলেন, ডক্টর রামশঙ্কর প্রধান নামে। উনি বাংলা ব্যাকরণ পড়াচ্ছিলেন এবং প্রকৃতি ও প্রত্যয় বলে একটা চ্যাপ্টার পড়াচ্ছিলেন। ঠিক আছে, একটু মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে আমি নিজের ভাই বোন বন্ধুর মতোই দেখি, সুতরাং আমি একটু নিজের পার্সোনাল গল্প একটু তোমাদেরকে বলছি। তো ক্লাসটা আমার কাছে এতটাই কঠিন মনে হয়েছিল, প্রকৃতি প্রত্যয় এবং ধাতুর ক্লাস ছিল। ক্লাসটা এতটা কঠিন মনে হয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি আর কোনোদিন কলেজ যাব না। এবং সত্যি সত্যি আমি কিন্তু আম, ওই যে ইয়ারটা, অর্থাৎ ফার্স্ট ইয়ারে ছিল আমাদের ভাষাতত্ত্ব, আমি কিন্তু আর কলেজ যাইনি। আমি বাড়ি ফিরে আসি এবং বাড়িতেই অন্য একজন স্যার ছিলেন, যিনি বাংলা ব্যাকরণ বিষয়টা একেবারে জলের মতো সহজ করে বোঝানোর চেষ্টা করতেন। তিনি আমাকে বলেছিলেন যে ব্যাকরণ শিখতে গেলে ব্যাকরণ শেখা চলবে না, ব্যাকরণকে তোমাকে ভালোবাসতে হবে, না হলে কিন্তু ব্যাকরণ শিখতে পারবে না। আর আমিও সেই দিন থেকে চেষ্টা করি ব্যাকরণকে ভালোবাসানোর জন্য, যাতে করে ব্যাকরণ তোমাদের একেবারে আত্মস্থ হয়ে যায়, মুখস্থ নয়। মুখস্থ থেকেও যেটা খুব জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা, যাতে করে তোমরাও তোমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে, তোমাদের ভাই বোন ছেলে মেয়ে, তাদেরকেও ব্যাকরণটা এতটাই সহজভাবে তোমরা তাদের কাছে তুলে ধরতে পারো। ক্লিয়ার? বাগযন্ত্র পরিষ্কার তোমাদের কাছে? চলো এরপর হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট জায়গায় আমরা চলে আরো আসবো। হ্যাঁ বলো। স্যার ওই যে ষড়যন্ত্রটা যে নম্বর 11 পর্যন্ত দেখা যাচ্ছে, তারপর 12 শোনা লেখা আছে। শোনা গেল না, বলো। পরিষ্কার ভাবে শুনতে পেলাম না, আরেকবার। ষড়যন্ত্রতে যে হ্যাঁ, লিঙ্কটা বুঝতে পেরেছি, 12 নম্বরে ফুসফুস আছে, ওটা দেখা যাচ্ছে। পরিষ্কার ভাবে শুনতে সমস্যা পাচ্ছি না নেই আর। আসলে, না হলে হয়তো উত্তর দিতে পারতাম। যাই হোক, তুমি হয়তো বলার চেষ্টা করছো যে বাকযন্ত্রের ভিতরে কতগুলো অঙ্গ বা অংশ বা প্রত্যঙ্গ রয়েছে। এটা 12টা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে 12টা লিস্ট করা আছে, পাশেও ঠিক একই রকম ভাবে কিন্তু 12টা লিস্ট করা আছে, এবং এখানে উচ্চারণের যে পয়েন্ট করে দেওয়া আছে, যে 1 নাম্বার, দেখো খুব ভালোভাবে এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। এটা ধরো 1 নাম্বার, 1 নাম্বার দেখো এখানে কি লেখা আছে, ঠোঁট বা ওষ্ঠ। ঠিক আছে, এরপর দেখো এখানে লেখা আছে 2 নাম্বার, মানে হচ্ছে দাঁতের পাটি। ঠিক আছে, 2 নাম্বার মানে হচ্ছে দাঁতের পাটি। এরপর দেখো 3 নাম্বার, বুঝতে পারছো, মানে হচ্ছে অগ্রদন্ত পশ্চাৎ দন্ত। অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট আউট করে দেওয়া আছে কোনটা কোন কোন অংশের সাথে যুক্ত। এখানে কিন্তু ছবিটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। যেহেতু আমি ছবিটা তোমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম, সুতরাং আর এইগুলোর বারবার এগুলো রিপিট করে আমি সময় নষ্ট করছি না। ঠিক আছে, যদি কারো কোনো বক্তব্য থাকে বা আহ, কিছু জানার থাকে, স্যারের কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নেবে, এবং যদি আমি ফাঁকা থাকি তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দেবে, আমি অবশ্যই তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, আমি কথা দিলাম। এরপরে দেখো একেবারে শুরুতে আমরা চলে যাই, যে বাংলা যে বর্ণমালা, সেই সম্পর্কে কিছু তথ্য আমি এখানে লিখে রেখেছি, এবং হ্যান্ড রিটিন অর্থাৎ হাতে লেখা নোট কিন্তু পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য পরীক্ষায় আসতে পারে সেরকম ভাবেই কিন্তু পুরো বিষয়টা সাজানো হয়েছে। পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে যে বর্ণমালা কয়টি, বা বাংলা বর্ণমালা কতগুলি আছে। সেটি হচ্ছে একটি বর্ণমালা আছে। বর্ণ, মোট বর্ণ 50টি। কিছু বিতর্ক আছে, আমি পরে আলোচনা করছি। তার মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা আছে 8টি, এবং মাত্রাহীন অর্থাৎ একেবারেই মাত্রা নেই সেটি হচ্ছে 10টি। প্রথম বর্ণ গবেষক অর্থাৎ বর্ণ নিয়ে যিনি প্রথম গবেষণা করেন, তার নাম হচ্ছে আশুতোষ ভট্টাচার্য, শ্রদ্ধেয় আশুতোষ ভট্টাচার্য। খোদাইকারী অর্থাৎ বর্ণগুলো খোদাই করা হবে, অর্থাৎ বর্ণগুলোর ছাঁচ কেমন হবে, প্যাটার্ন কেমন হবে, এই সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন, তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো, সেটা হচ্ছে প্রথম বর্ণ গবেষকের নাম কি, মনে রাখবে আশুতোষ ভট্টাচার্য। প্রথম খোদাইকারীর নাম কি, সেটি হচ্ছে পঞ্চানন কর্মকার। নেক্সট কিছু তথ্য আমি এখানে
তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, যদিও তথ্যগুলো তোমরা পরে দেখে নেবে, তথ্য নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। আমরা একেবারে তত্ত্ব থেকে যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে শেখা, শিখবো বিষয়টা কি। দেখো, মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে ধ্বনি, যেটা আমি আগেই আলোচনা করেছি। নেক্সট, বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, অর্থাৎ একটা শব্দ শুরু হয় কিন্তু ধ্বনি থেকে, আর ধ্বনির লিখিত রূপকেই বলা হচ্ছে বর্ণ। নেক্সট হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি কাকে বলে। দেখো, স্বরধ্বনি, স্বর কথাটা যখনই তুমি পাবে তখনই কিন্তু স্বাধীন কথাটা মনে রাখবে। স্বরধ্বনি মানে মনে রাখবে স্বাধীন ধ্বনি। কি বললাম? স্বরধ্বনি মানে হলো তোমার স্বাধীন ধ্বনি। অন্য ধ্বনির সাহায্য ছাড়াই যে ধ্বনিগুলি পূর্ণভাবে উচ্চারিত হয় সেগুলোকেই বলা হচ্ছে স্বরধ্বনি। এরপর তুমি বলতে পারো যে স্যার, বাকি ধ্বনিগুলো উচ্চারণের জন্য কি তাহলে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে? চলে আসো তুমি এই ছবিটাতে। ধরো ক উচ্চারণ করবে তুমি, তুমি হয়তো ভাবছো যে ক উচ্চারণটা পুরোপুরি মৌলিক, ক উচ্চারণ করতে গেলে আমার আর অন্য কোনো ধ্বনির সাহায্য লাগছে না, কিন্তু ভুল। ক ধ্বনিটি উচ্চারণ করতে গেলে আমাকে দুটো ধ্বনির সাহায্য নিতে হচ্ছে, একটা হচ্ছে ক এবং তার সাথে যুক্ত আছে কি অ। মানে ক যুক্ত অ সমান হচ্ছে তোমার ক। ক্লিয়ার? অর্থাৎ হ্যাঁ, একদম। এই যে অ যেটা আছে, এই অটাকে বলা হচ্ছে নিহিত স্বর। লিখে নাও খাতায়, হয়তো এটা আমার পিডিএফ এ লেখা নেই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অটাকে বলা হচ্ছে কি নিহিত স্বর। নিহিত মানে কি? নিহিত মানে হচ্ছে থাকা। যে স্বরধ্বনিটি প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সাথে কোনো না কোনো ভাবে থেকে আছে সেটাকেই বলা হচ্ছে নিহিত স্বর। ধরো, আচ্ছা, মাইক্রোফোন কারো চালু আছে, প্রচুর নয়েজ আসছে, একটু মিউট করে দাও মাইক্রোফোনটা, একটু হ্যাঁ মিউট করো। দেখো, তুমি ধরো ট উচ্চারণ করবে, ট উচ্চারণ করলেও ট যুক্ত অ, ঠ উচ্চারণ করবে ঠ যুক্ত অ, ঢ উচ্চারণ করবে ঢ যুক্ত অ, অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন ধ্বনির ভিতরে এই অস্বর ধ্বনিটি কিন্তু কোনো না কোনো ভাবে লুকিয়ে আছে। সুতরাং অধ্বনিটিকে বলা হচ্ছে বা অস্বর ধ্বনিটিকে বলা হচ্ছে কি নিহিত স্বর। এটাকে বলা হচ্ছে নিহিত স্বর। নিহিত স্বরটা আরেকবার বলে। আচ্ছা, নিহিত স্বরটা কেন নিহিত স্বর হচ্ছে বলছি। দেখো, নিহিত মানে হচ্ছে থাকা, গভীর ভাবে ঢুকে থাকাকেই বলা হচ্ছে নিহিত। যখন তুমি ক উচ্চারণ করবে, ক এর সাথে কোনো না কোনো ভাবে তোমাকে অ এর সাহায্য নিতে হবে। ক মানে কি? ক যুক্ত আচ্ছা, একটু দেখো, দাঁড়াও। যেটা বলছিলাম, ক মানে হচ্ছে ক যুক্ত অ। ঠিক সেই রকম ভাবে যখন তুমি খ ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণ করবে, খ মানেও হচ্ছে খ যুক্ত অ। অর্থাৎ প্রতিটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোনো না কোনো ভাবে আমরা অস্বর ধ্বনিটিকে কাজে লাগাই। সুতরাং অস্বর ধ্বনিটিকে বলা হচ্ছে নিহিত স্বর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো। প্রচুর কাশি হচ্ছে। হ্যাঁ, একটু দাঁড়াবে, একটু জল খেয়ে নি। আচ্ছা, দেখো, এরপরে নিহিত স্বর ব্যাপারটা বুঝতে পারলে। নেক্সট জায়গাটা দেখো। এরপর হচ্ছে স্বরধ্বনি শ্রেণী বিভাগে চলে আসবো। স্বরধ্বনিকে আপাতভাবে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার মৌলিক স্বরধ্বনি এবং একটিকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। খুব মন দিয়ে ক্লাসটা করো, এখান থেকে কিন্তু 5-এর বেশি প্রশ্ন এসেছে 2017 টেটে। তুমি বলতে পারো যে স্যার, এখন তো বর্ণমালার থেকে এত বেশি প্রশ্ন আসছে না, এখন একটা দুটো প্রশ্ন আসছে। কে বলতে পারে যে তোমার পরের টেটাতে এখান থেকে 5টা-6টা প্রশ্ন গতবারের মতো চলে এলো? তার তো কোনো ঠিক নেই। সুতরাং তুমি যখন যুদ্ধক্ষেত্রে নামছো, অস্ত্র নিয়ে নামাটাই ঠিক। দেখো, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। তোমরা
যখন অঙ্ক কষেছো বা যখন অঙ্ক কাউকে শেখাও তোমার ভাই বোনদেরকে, দেখবে তোমরা বলো যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য নয়, সেটাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনটা? যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায়, সেটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক সেই রকম ভাবে তুমি মনে রাখো মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আছে মোট 7টি। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, ও, এ এবং এ। তুমি বলতে পারো যে স্যার এ বর্ণটা তো বাংলা বর্ণমালায় নেই, তাই তো? আচ্ছা, কেউ বাংলা বর্ণমালায় এ বর্ণটা দেখেছো কি? না শেষ। দেখোনি। তাহলে তুমি তো প্রশ্ন হ্যাঁ, তাহলে তো তুমি প্রশ্ন করতে পারো যে স্যার মৌলিক স্বরধ্বনিতে এ কোথা থেকে আসছে? এ বর্ণটা তো নেই বাংলা বর্ণমালায়। তাহলে আপনি এটা কোথা থেকে পারছেন? দেখো, আমি কিন্তু বর্ণ আলোচনা করছি না, আমি কিন্তু ধ্বনি আলোচনা করছি, স্বরধ্বনি আলোচনা করছি, স্বরধ্বনি শ্রেণী বিভাগ করছি, স্বরবর্ণের শ্রেণী বিভাগ করছি না বা স্বরবর্ণ আমরা শিখছি না। এমনও হতে পারে যে ধ্বনি আছে কিন্তু বর্ণ নেই। ঠিক সেই রকম ভাবে এ ধ্বনিটা আছে কিন্তু এ এই বর্ণটা কিন্তু বাংলা বর্ণমালায় নেই। ধরো একটা আমি সাপোজ খুব সহজ উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। দেখো, এই বানানটা আমরা কি লিখি? দয়েকার ক্ষয়কার, তাই তো? দেখো, তাহলে এখানে দয়ের এখানে কি আছে? এটাকে কি বলছে? একার। তাহলে একারের উচ্চারণ কি হয়? এ হয় নিশ্চয়ই। তাহলে দয়ে একার ক্ষয়কার, এটা সঠিক উচ্চারণ কি হওয়া উচিত? দেখো, দেখো, দেখো হবে না তো, দেখো। দয়ের সাথে এ আছে, তাহলে কি হবে? দে। আর ক্ষয়কার তাহলে খো। কিন্তু আমরা সঠিক উচ্চারণটা কি হবে? দেখো। আমরা কি বলি? দেখো। আচ্ছা, আমরা দেখো বলি নাকি দেখো বলি? কোনটা বলি বলো তো? দেখো। দেখো দেখো। লিখো। তাহলে এটার বানান কেমন হওয়া উচিত? দয় জফলা আকার ক্ষয়কার, এটা হওয়া উচিত। দেখো, এই যে এটা, যেটার বাংলা বর্ণমালায় কোনো অস্তিত্ব নেই, সেই ধ্বনিটাই হচ্ছে এ ধ্বনি, যেটা কিন্তু মৌলিক স্বরধ্বনির ভিতরেই পড়ে। বোঝা গেল? খুব মন দিয়ে বোঝো। এটা কিন্তু আমি বর্ণ আলোচনা করছি না, আমি কিন্তু ধ্বনি আলোচনা করছি। এই ধ্বনিটা আছে কিন্তু এর কোনো বর্ণ নেই, যেহেতু এটা জফলা দিয়ে কাজ চলে যায়। ঠিক আছে? এটা ধ্বনিটা করার কোনো দরকার নেই, যেহেতু দয়ে জফলা আকার দিয়ে দিলেই তোমার এই উচ্চারণটা চলে আসছে। সুতরাং আমরা কিন্তু ওটার বর্ণতে রাখিনি। আরেকটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু আলোচনা করছি তোমাদের সাথে। বাংলা বর্ণমালাতে আগে এইখানে স্বরবর্ণগুলোর ভিতরে বা স্বরধ্বনিগুলোর ভিতরে একটা ধ্বনি ছিল, যে ধ্বনিটা এখন নেই। বলতে পারবে কোন ধ্বনিটা এখন নেই? লি। লি লি লি। লি, তাই তো? আচ্ছা, দেখো, বলছো লি, এটা নেই। কেন নেই? বাদ দেওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ধরো, আমি একটা বানান লিখবো, লিখছি, তাহলে ল, আর লিটাকে নিয়ে নিলাম, তাহলে লি, খ, ছয় হ্রস্বই। দেখো, বানানটা দেখতে ভালো লাগছে কি? লয়ের পাশে লিটা নিলাম, তারপরে খ, ছয় হ্রস্বই, তাহলে লিখছি হবে। এটা কি দেখতে ভালো লাগছে? ভালো লাগছে না। সুতরাং ভালো যেহেতু লাগছে না, এবং লি এর উচ্চারণটা তোমার হ্রস্বইকার দিয়েই চলে যাবে। ধরো লিখছি, এটা আমরা কি লিখবো? লয়ে হ্রস্বই, ক ছয়ে হ্রস্বই, লিখছি। এটা যদি আমি এইভাবে লিখি, লি, খ, ছয় হ্রস্বই, এরকমও লিখতে পারতাম, কিন্তু দেখো এটা দেখতে ভালো লাগছে না।
লি খ ছয় রস্যই লিখছি, এটারও বানানটা উচ্চারণে কি হবে লিখছি, এবং লয়ে হ্রস্বই খ ছয় হ্রস্বই এটাও কিন্তু লিখছি। দেখো এটা দেখতে ভালো লাগছে, এর একটা দৃশ্য মাধুর্য আছে। সুতরাং লি এর কাজটা যেহেতু এই হ্রস্বইকার দ্বারাই হয়ে যাচ্ছে, সুতরাং বাংলা বর্ণমালায় এই বর্ণটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে ক্লিয়ার হলো যে কেন বাদ দেওয়া হয়েছে লিটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। দেখো খুব খুব হ্যালো নিখুঁত। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার স্বরবর্ণ উচ্চারণগুলো একটু একবার পড়ে দেবেন। অনেক জায়গায় দেখি মানে বাংলাদেশে এটা পড়ে স্বরে অ, স্বরে আ, স্বরে উ এরকম করে পড়ে। তো উচ্চারণটা সঠিক কিভাবে পড়তে হয় যদি একটু এই স্বরবর্ণটা দেখিয়ে দেন ভালো হয়। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, আমি পুরো ক্লাসটা খুব মন দিয়ে দেখো। যেটা আমি করাচ্ছি এটা কাজের মনে হচ্ছে তো, যেটা কাজে দেবে, আমি কাজে দেবে যতটুকু সেটুকুই কিন্তু তোমাদের জন্য উপস্থাপন করব। আমি অ আ হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বই দীর্ঘই এগুলো কিন্তু শেখাচ্ছি না তোমাদেরকে। তুমি বলতে পারো যে স্যার অ আ নিয়ে বসে গেছেন যে ছবিতে, আমরা কি এতটাই শিশু যে অ আ শিখবো? না, আমি তোমাদেরকে অ আ শিখাচ্ছি না, আমরা কিন্তু একেবারে শুরু থেকে শিখছি, সেই জন্য কিন্তু আমাদেরকে অ আটা পড়তে হচ্ছে। আর বাংলা বর্ণ বা বাংলা ধ্বনি এটা তো ভাষার ইট, ইট ছাড়া কি বাড়ি তৈরি হয়? ইট ছাড়া কিন্তু বাড়ি তৈরি হয় না। সুতরাং আমরা এই শুরু থেকেই শুরু করেছি। এরপর দেখো আরেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় ধ্বনির সংখ্যা বেশি নাকি বর্ণের সংখ্যা বেশি? বলো তো। বর্ণের সংখ্যা বেশি। বলো, বাকিরা বলো, মতামত দাও। ধ্বনি বেশি নাকি বর্ণ? ধ্বনির সংখ্যা ধ্বনি বেশি হবে স্যার। ধ্বনির সংখ্যা বেশি। স্যার হ্যাঁ বলো, বলো তোমার মতামত দাও। ধ্বনির সংখ্যা বেশি। আচ্ছা দেখছি, ধ্বনি তো বেশি হওয়ার কথা। দে- দেখছি কারা জিতে। স্যার বর্ণ। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটা আমি নিচ্ছি, এরপর মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তালব্য শ, এটা হচ্ছে মূর্ধন্য ষ, এটা হচ্ছে দন্তস্থ। এ প্রত্যেকটার উচ্চারণ কি হয়? স, তাই তো? প্রত্যেকটার উচ্চারণ কি হয়? স। তাহলে এগুলো ধ্বনি একটা, কিন্তু বর্ণ তিনটা। তাহলে বর্ণ বেশি নাকি ধ্বনি বেশি, কোনটা বেশি হচ্ছে? বর্ণ বর্ণ বর্ণ। বর্ণ বেশি। বর্ণ। একদম। না স্যার। বাংলা বর্ণমালায় ধ্বনি কম, বর্ণ বেশি। দেখো তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স তিনটেরই উচ্চারণ কিন্তু একটা উচ্চারণ দিয়েই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স। সুতরাং ধ্বনি কম, বর্ণ বেশি। আর ভুলবে কোনোদিন? হ্যাঁ স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু একটু লিখে নেবে, এগুলো কিন্তু পিডিএফ এ নেই, তোমাদেরকে পড়াতে পড়াতে মাথায় আসছে, আমি কিন্তু ওই পড়াতে পড়াতেই বলছি। নেক্সট দেখো আরেকটা বাংলা বর্ণমালা থেকে আরেকটা অদ্ভুতুড়ে ব্যাপার আছে। তোমরা কখনো খেয়াল করেছিলে বাংলা বর্ণমালায় ব দুটো ছিল? হ্যাঁ স্যার। ছিল স্যার। কোনখানে ছিল বলো তো বটা? আরেকটা ব কোনখানে ছিল? ত থ দ লয়ের ধ, পাশে স্যার, লয়ের পরে। ল ব। প ফ, অঞ্জরালা ব আর একটা কথা বল। হ্যাঁ প ফ ব ভ ম, অন্তুস্থ জ র ল, আর এইখানে একটা ব ছিল। তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সরি, যে বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের কোন বর্ণটি বর্তমানে বিলুপ্ত হয়েছে বা বিলুপ্ত করানো হয়েছে? কি হবে সঠিক উত্তর? ব। ব। কিন্তু হ্যাঁ, কিন্তু আর একটা ব কিন্তু আছে, একটা ব কিন্তু নেই। তাহলে এই দুটো বয়ের কি কোনো পার্থক্য ছিল? হ্যাঁ পার্থক্য ছিল। হ্যাঁ স্যার বলছি লয়ের পাশে যে বটা ছিল ওই বয়ের স্যার মাঝখানটা কাটা ছিল না, পেট কাটা মূর্ধন্যস্বর মতো? না একই ছিল, দেখতেও স্যার একই, ছোটবেলায় তো উচ্চারণও আমরা একই। পড়েছি দুটো ব ছিল।
হ্যাঁ, ছোটবেলায় যেটা পড়েছো সেইটা এখন পড়ছো, যে এখন একটা বকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে, টিম থেকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই দুটো বয়ের পার্থক্য কি ছিল একটু বলছি, মন দিয়ে শোনো। এই যে বটা আমাদের বাংলা বর্ণ আচ্ছা, এই স্ক্রিনটা একটু ছোট করি তাহলে তোমাদের একটু বোঝাতে সুবিধা হবে। আমাদের বাংলা বর্ণমালায় বর্গ আছে 5টা। কটা বর্গ আছে? 5টা বর্গ আছে। কি কি? ক চ ট ত প। ক চ ট অর্থাৎ ত প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। অর্থাৎ প বর্গের ভিতরে একটা প ছিল। অর্থাৎ এই যে বটা, এটা হচ্ছে বর্গীয় ব। মানে বর্তমানে যে বটা আছে সেটা হচ্ছে কি ব? সেটা হচ্ছে বর্গীয় ব, মনে রাখবে। আর এই যে বটা আগে ছিল, যেটা বলছিলে একটা ভাইকে বলছিলে যে ছোটবেলায় পড়েছি একটা ব, এই বটা হচ্ছে অন্তুস্থ ব। এটা হচ্ছে অন্তুস্থ ব। অন্তুস্থ ব। এটা হচ্ছে প বর্গের ভিতরে আসছে, তাহলে এটা হচ্ছে বর্গীয় ব। এটা হচ্ছে বর্গীয়। আর এই যে বটা আছে এটা হচ্ছে তোমার অন্তস্থ ব। এরপর তুমি বলতে পারো যে স্যার এই ব দুটোকে রাখা হয়েছিল কেন? তাহলে কি মানে মিছিমিছি দুটো বকে রেখে দেওয়া হয়েছিল? এগুলো তো কোনো কাজ নেই, এগুলোর উচ্চারণও একই, দেখতেও একই, তাহলে দুটো রেখে দেওয়া হয়েছিল কেন? এই যে বটা অর্থাৎ বর্গীয় যে বটা, সেইটা তোমার কিন্তু একেবারে যে কোনো শব্দের প্রথমে বসতো। ধরো তুমি একটা বানান লিখছো বাস, এই যে ব, এটা কিন্তু হচ্ছে তোমার বর্গীয় ব, ঠিক আছে। আর এই যে অন্তস্থ বটা কোনখানে বসতো? এ কিন্তু স্বাধীনভাবে বসতে পারতো না। ধরো তুমি একটা বানান লিখছো শ্বাস, তালব্যস্বয় বয়াকার দন্তস্ব। এই যে তালব্যস্বয় বয়াকার দন্তস্ব, এই যে তালব্যস্বর নিচে যে বটা আছে সেইটা হচ্ছে তোমার অন্তস্থ ব। অর্থাৎ এই যে বর্গীয় ব, এটা হচ্ছে স্বাধীন ব, এ নিজে নিজেই বসতে পারতো এবং সাধারণত শব্দের একেবারে প্রথমেই বসতো। আর এই যে অন্তস্থ ব যেটা ছিল সেইটা কিন্তু কোনো একটা বর্ণের সাথে মিশতে, অর্থাৎ যুক্তাক্ষরের সময় এটা ব্যবহার হতো অথবা কোনো শব্দের শেষে থাকতো। কিন্তু সরি, কিন্তু উচ্চারণ দুটোরই একই। এটারও ধরো উচ্চারণ হচ্ছে বাক বয়াকার দন্তস্থ, আর তালবস্বয় বয়াকার দন্তস্থ শ্বাস, মানে এখানেও তোমার বয়ই হচ্ছে। কিন্তু এই যে বটার উচ্চারণ সামান্য একটু লঘু, বা এটা সামান্য কোনো কোনো ক্ষেত্রে এটা উজ্জ্ব থাকতো। মানে এই বটার যতটা দাপট আছে এই বটার কিন্তু ততটা দাপট নেই। আর দেখবে একটা কথাই আছে বাংলাতে, যে ছেলে কাঁদে না সে ছেলে খাবারও পায় না। মানে এই ছেলেটা ভালো কাঁদতো সেই জন্য একে রেখে দিয়েছে, আর এই ছেলেটা কাঁদতে পারে না সেই জন্য ওকে কি বলো, বাকিটা বুঝে নাও নিজেরাই। রাখেনি। রাখেনি। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বলছি আমাদের যে অন্তঃস্থটা বাদ দেওয়া হয়েছে, এই অন্তঃস্থটা কি বর্তমানে ফলা হিসাবে ইউজ করি আমরা? না, ফলাগুলো এই ক্ষেত্রে ব্যবহার করি না। ফলাগুলো কিন্তু একদম মৌলিক যে সমস্ত ধ্বনিগুলো আছে সেই মৌলিক ধ্বনিগুলোরই কিন্তু ফলা হয়, এবং এই মৌলিক ধ্বনিগুলোরই কিন্তু কার হয়। কার চিহ্নগুলো হয় তোমার একেবারে এই মৌলিক ধ্বনিগুলোর থেকে। আচ্ছা, চন্দ্রবিন্দু, এটার কি কোনো কার চিহ্ন বা ফলা চিহ্ন আছে? নেই। বিসর্গ, এর কোনো কার চিহ্ন বা ফলা চিহ্ন আছে? নেই, কারণ এগুলো মৌলিক ধ্বনি নয়। শুধুমাত্র মৌলিক ধ্বনি যেগুলো সেগুলোরই কার বা ফলা চিহ্ন হয়। সেটা একটু অ্যাডভান্স স্টেজে যখন আমি তোমাকে ব্যাকরণ করাবো, তোমাদেরকে ব্যাকরণ করাবো, তখন এগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কার ফলা, হ্যাঁ, এগুলো সম্পর্কে আলোচনা করব। আপাতত যে বিষয়গুলো বাংলা বর্ণমালা থেকে যে নতুন তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হলো, সেই নতুন তথ্যগুলো তথ্য তো দিলাম, ঠিক আছে, তার পিছনে কিন্তু আমি যুক্তিগুলো তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম। এই যুক্তিগুলো তোমাদের কাছে বোধগম্য হয়েছে বা বুঝতে পেরেছো একেবারে পরিষ্কার ভাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো
খুব এরপর মনে সুন্দর হচ্ছে বুঝাচ্ছেন স্যার। এরপর মনে হচ্ছে যে বাংলা ব্যাকরণে আর কোনো সমস্যা থাকবে বলে। না স্যার। আর এটা সমস্যা থাকবে বর্ণমালা একটি বলেছেন, ওটা আপনি না বলে দেন স্যার। তো স্যার। না স্যার। দেখো, এত নিখুঁত করে কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। আমরা পরীক্ষা দিয়ে আসার পরে কি বলি যে প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে তাই আমরা পারিনি, কিন্তু নিজেকে একবারও কিন্তু কোনোদিন প্রশ্ন করি না যে আমার প্রস্তুতি কতটা ছিল। বাংলা বিষয়টা বা বাংলা ব্যাকরণটা আমরা এতটা নিবিড় ভাবে কখনো পড়েছি কি? এই প্রশ্নগুলো যখন তুমি নিজেকে করবে, তখনই তুমি মনে করবে যে তুমি সফল কেন হচ্ছ এবং ব্যর্থ কেন হচ্ছ। এর উত্তর কিন্তু তোমার কাছেই আছে। দেখো, যতটা গভীরে যাওয়া যায় ততটা গভীরে কিন্তু যেতে হবে। তারপরেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে সেটা মেনে নিতে হবে যে এটাই ডেস্টিনি। ডেস্টিনি বলে তো একটা কথা আছে, মেনে নিতে হবে তখন। কিন্তু আমি লুপ হোল রেখে দিলাম, আমার পড়াতে লুজ রেখে দিলাম, তারপর পরীক্ষায় সেখান থেকে মানে যেগুলো করেছি সেই টপিক গুলো থেকে প্রশ্ন এলো না, আর আমি বাড়িতে এসে গালাগালি করলাম, নিজের ফ্রাস্ট্রেশন বার করলাম, তাহলে কিন্তু বিশেষ কিছু লাভ হয় না। নেক্সট, পরবর্তী জায়গাতে চলে আসো। ক্লাস কিন্তু 1 ঘন্টা স্যার 1.5 ঘন্টা। স্যার আচ্ছা, আমি একটু কমপ্লিট করে নিই, হ্যালো তারপরে স্যার। বলছি। হ্যাঁ, বলো বলো স্যার বলো। বলছি, যেখানে আপনি বর্ণ লিখেছেন স্যার, স্যার লেখা আছে দেন বর্ণমালার বর্ণ স্যার, তো ওই বর্ণমালা একটি যেটা লিখেছেন হ্যাঁ, ওটা একটু বলে দিন স্যার। আচ্ছা, কোনখানে বলো তো? আচ্ছা, এইখানে বর্ণমালা মানে হচ্ছে বর্ণমালার আছে বর্ণমালা মানে হচ্ছে অ্যালফাবেট। স্যার। বর্ণমালা মানে হচ্ছে অ্যালফাবেট। আমাদের বর্ণমালা কি দুটো আছে? নেই। দেখবে ইংরেজির বর্ণমালা কিন্তু বেশ কিছু জায়গায় এর বৈচিত্র্য দেখা যায় ইংরেজি বর্ণমালার। যেমন ধরো, 2 ধরনের ইংরেজি আছে, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। এই দুটো ইংলিশের কিন্তু অনেক তফাৎ আছে, কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে, বাংলা বর্ণমালার ক্ষেত্রে সেই বৈচিত্র্য নেই। আমরা বাংলাদেশে যে বাংলা বর্ণমালা ব্যবহার করি, পশ্চিমবঙ্গেও সেই বাংলা বর্ণমালা ব্যবহার করি, এমনকি পুরুলিয়াতেও সেই বাংলা বর্ণমালা ব্যবহার করি, এবং তুমি তোমার বাড়িতেও সেই বর্ণমালাই ব্যবহার করো। অর্থাৎ বাংলা বর্ণমালা আমাদের আছে একটি। ইংরেজির ক্ষেত্রে বিষয়টা আলাদা, যেহেতু ইংরেজি একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ এবং এর প্রচুর বৈচিত্র্য ঘটেছে, সুতরাং এর কিন্তু আহ, বিভিন্ন বিকৃতি বা অপভ্রংশও ঘটেছে। যেমন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, এদের ইংরেজিগুলো কিন্তু আলাদা আলাদা। যেমন ধরো, আমরা সেন্টার বানান কি লিখি? CENTRE, এটাই তো, এটা লিখিত বানান, সেন্টার বানান। হ্যাঁ স্যার। তোমরা কখনো সেন্টার বানান এটা দেখেছো? CENTER। সিরিয়াল। হ্যাঁ, এটা দেখেছো? এটাও দেখবে কোনো কোনো হ্যাঁ জায়গায় স্যার লেখা থাকে। দেখেছি। এই এটা যে আমেরিকান ইংলিশ ইউজ। হ্যাঁ, এই যে সেন্টারটা, এটা হচ্ছে তোমার ব্রিটিশ ইংলিশ। ধর, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আর এই যে সেন্টারটা, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। যাই হোক, এত ডিটেল আমি যাব না, এত এত কিছু আসবে না তোমাদের, ঠিক আছে? তুমি বললে বলে এতটা আলোচনা করে দিলাম। চলো পরবর্তী, না হলে কিন্তু ক্লাস শেষ করা মুশকিল হয়ে যাবে। আর আমি কিন্তু কথা বলতে, মানে ক্লাস নিয়ে কথা বলতে খুব ভালোবাসি। হয়তো একটা বিষয় তোমরা প্রশ্ন করলে, আমি সেখান থেকে আরো 1000টা তথ্য তোমাকে দিয়ে দিলাম, কিন্তু অত তথ্যর তো প্রয়োজন নেই। আমাদের যেটুকু পরীক্ষায় আসবে সেটুকু করলেই যথেষ্ট। যাই হোক, দেখো, এরপর দেখো, যে স্বরধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না সেগুলি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ যেগুলো অবিভাজ্য, যেগুলোকে ভাগ করা যায় না। যেমন ধরো, এখানে অটা লেখা আছে, অ মানে হচ্ছে অই, অকে কোনোভাবে কিন্তু তুমি ভাঙতে পারবে না, সুতরাং অ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? মাইক্রোফোনটা একটু মিউট করো। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? যে স্বরধ্বনি দুইটি স্বরধ্বনি মিলে তৈরি হয়। যেমন ধরো, ওই এবং ও। বাংলা বর্ণমালায় মোট 2টি যৌগিক স্বরধ্বনি আছে। যৌগিক স্বরধ্বনির আরেকটা নাম আছে, আমি বলে দিচ্ছি। যেমন ধরো, ওই, তুমি বলতে পারো যে স্যার, ওই এটাকেও তো ভাঙা যাচ্ছে না। সত্যি কি ভাঙা যাচ্ছে না? ভাঙা যাবে। দেখো, ও যুক্ত প্রশ্রয়ী, মানে অবশ্যই। হচ্ছে, হ্যাঁ, মানে হচ্ছে ওই, তাই তো?
সেই রকম ঔকে ভাঙো, ঔকেও ভাঙতে পারবে। ও যুক্ত হ্রস্ব উ সমান হচ্ছে, হ্যাঁ, সমান হচ্ছে তোমার ও। সুতরাং এটাকেও ভাঙা যাচ্ছে, এটাকেও ভাঙা যাচ্ছে। আর ভাঙা যখনই যাবে, যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যাবে সেগুলোই হচ্ছে তোমার যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনির একটা আরেকটা নাম আছে, কি বলতো? যৌগিক স্বরধ্বনির যে, সান্ধ্যক্ষর। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনির যে নামটি আছে সেটার নাম হচ্ছে সান্ধ্যক্ষর। ঠিক, এটা লিখে নাও। তোমাকে হয়তো প্রশ্ন দিয়ে ধ্বনি দেবে। হবে না স্যার মিশ্র স্বরধ্বনি? হ্যাঁ বলছি, দাঁড়াও, এটা একটু লিখে নাও তো, এটা আমার লেখা নেই। আর পরীক্ষায় কিন্তু এই রকমের প্রশ্নই আসবে, সান্ধ্যক্ষর। আর যৌগিক স্বরধ্বনির আর একটা নাম আছে, এটাকে যৌগিক স্বরও বলা হয়। তাহলে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর, হ্যাঁ দ্বিস্বরধ্বনি। যৌগিক স্বর, সান্ধ্যক্ষর। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দ্বিস্বর। দয়ে বয়ে হ্রস্বই দন্তস্বয় ব র, দ্বিস্বর। স্যার মিত্র স্বরধ্বনিও বলে। হ্যাঁ, মিত্র স্বরধ্বনিও বলে। যাই হোক, এই নামগুলো মনে রাখবে। সান্ধ্যক্ষর এই নামটা খুব ইম্পর্টেন্ট, দ্বিস্বরটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনির থিওরিটা তোমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু আরেকটা জিনিস বলে রাখছি, এই ধ্বনি বর্ণের অধ্যায়টা কিন্তু অনেক অনেক বড়। মানে একদিনে এটা শেষ করা যাবে না, তোমরাও ভালো করেই বুঝতে পারছো। আমার পক্ষেও এটা একদিনে করা শেষ হবে না। আমি যদিও বা রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত একটা ক্লাস করলাম, তাহলে সেটা কিন্তু মাথায় তোমাদের নেবে না, আর বিরক্ত হবে তোমরা, মানে বাংলা ক্লাস আর পরের দিন করতে চাইবে না। সুতরাং যতটুকু পরিমিত মনে হচ্ছে তোমাদের জন্য, ততটা পর্যন্ত আজ এগোচ্ছি। এবং এর ক্লাসটা দুটো আমি আরো ভাগ করে নেব, পার্ট 2, পার্ট 3 আসবে। ধ্বনি বর্ণমালার থেকে 3টে পার্টে আমি ক্লাসটা করাবো। ঠিক আছে? এটাই ভালো হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদিনে 2.5-3 ঘন্টার ক্লাস দিয়ে কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। না স্যার, ভুলে যাবো তখন। সেটাই। নেক্সট দেখো, যতটা স্যার এগোনো একটা যাচ্ছে। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার বলছি, ও যেটা আছে ওটা কি ও প্লাস হর্ষ হবে? কোন? সরি, অ প্লাস হর্ষ। হ্যাঁ, অ প্লাস হ্রস্ব উ হবে, আর ও প্লাস হ্রস্ব উ হবে। দুটোর উচ্চারণ কিন্তু একই। ও ও সেই রকমই ওইটা তো অ প্লাস হর্ষই হতে পারে, তাই তো? হ্যাঁ, হতে পারে। অযুক্ত হ্রস্ব উ হবে ও। দুটোর উচ্চারণ কিন্তু দেখো একই হচ্ছে। ও যুক্ত হ্রস্ব উ ঔ হবে, অযুক্ত হ্রস্ব উ ঔ হবে, একই উচ্চারণ হবে। তোমার এখানে মূল বিষয় হচ্ছে দুটো দুটো স্বরধ্বনি আছে কিনা, এইটা তোমাকে দেখতে হবে। দুটো স্বরধ্বনি যখনই তুমি পেয়ে যাবে, তখনই বুঝবে সেটা হচ্ছে যৌগিক স্বর। এখনো জয়েন হচ্ছে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইছো কি, বলো। যৌগিক স্বরের সংখ্যা একটু জানতে চাওয়া হবে। আমি দুটো জায়গায় দুটো জিনিস দেখেছি। একটা হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, আর একটা দেখেছিলাম বাংলা ভাষার মোট যৌগিক স্বর 27টা। এই 25 আর 27 সম্পর্কে আপনি কিছু বলুন তো? শুনতে পাচ্ছি না তোমার কথাগুলো একদম, মানে ভেঙে সোমাদি, ভেঙে। তুমি লিখে বলো না। বলছি যৌগিক স্বরের সংখ্যা। কেউ শুনতে পাচ্ছো এর কথা? আমি তো শুনতে পাচ্ছি না একেবারে। না স্যার, শোনা যায়নি, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। না স্যার, শোনা যায়নি। তুমি 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 একটু পরে, তুমি একটু পরে যোগাযোগ করবে, আমি বলে দেবো। আমি পরের দিদি, ক্লাসে তুমি ওটা, একটুখানি মেসেজে লিখে দাও ওটা। হ্যাঁ, মেসেজে লিখলে ভালো হয়, নাহলে শোনা যাচ্ছে না একেবারে। একটু তাড়াতাড়ি লিখবে, না হলে আমরা পরের টপিকে চলে যাব। এমনিতেই 9টা 20 হয়ে গেছে।
আচ্ছা, আমি পরের টপিকে চলে যাচ্ছি, তুমি লিখে রাখো, আমি আলোচনা করে দেবো অবশ্যই, কোনো ব্যাপার না। হ্যাঁ, দেখো, ব্যঞ্জন ধ্বনিতে আমরা আসবো। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে তুমি তো আগেই আলোচনা করে দিলাম, যে অন্য ধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকেই ব্যঞ্জন ধ্বনি বলে, ঠিক আছে। অর্থাৎ যে ধ্বনিগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, এগুলো পরাধীন। কার পরাধীন? এগুলো কোনো না কোনো স্বরধ্বনির পরাধীন। স্বরধ্বনির পরাধীন যে ধ্বনিগুলি সেগুলোকেই বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর এখান থেকে তুমি বর্ণটা পেয়ে যাবে, যে স্বরধ্বনির লিখিত রূপেই হচ্ছে তোমার স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। বোঝা গেল? দেখি, স্বরধ্বনির কি বললেন ওইটা? বললাম স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। কি বললাম? যে ধ্বনির লিখিত না না, রূপ। ব্যঞ্জন ধ্বনির কাকে বলে? হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে ওটা বললাম, যে ধ্বনিগুলি কোনো না কোনো স্বরধ্বনির পরাধীন সেগুলোকেই বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা অবশ্য অন্যভাবে লেখা আছে, অন্য ধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকেই ব্যঞ্জন ধ্বনি। এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি, কিন্তু আমি একটা আলাদা সংজ্ঞা বললাম। কি বললাম? যে ধ্বনিগুলি কোনো না কোনো স্বরধ্বনির পরাধীন সেগুলোকেই ব্যঞ্জন ধ্বনি বলে, ঠিক আছে। এই সংজ্ঞাটাও কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay. একটা কি প্রশ্ন করেছিল আমারও খটকালে, আর প্রশ্নটা শোনা হলো না। আচ্ছা, লিখলে কি একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। না, লেখাও তো দেখা যাচ্ছে না। তুমি একটু পরে যোগাযোগ করে নিও, কোনোভাবেই আমি না এসএমএস করতে পারলাম না ইয়ে করতে পারলাম, ঠিক আছে। চলো আমরা ক্লাসটাতে এগোই। কয়েকটা তথ্য তোমাদের এখানে দেওয়া আছে, একটু শুনে নেবে মন দিয়ে, ঠিক আছে। তথ্যগুলো পড়াবো এবং পড়ানোর পর আমরা এখান থেকে একটু লিখে নেব, বা তোমাদের যেটুকু এখান থেকে প্রশ্ন মনে হবে সেটা লিখবো। আমি এই টপিকটা আজকে আর শুরু করতে চাইছি না, কারণ এইটা আরো এনার্জি নিয়ে শুরু করব। কারণ এই ক্লাসটা 1 ঘন্টা পার হয়ে গেল, এরপর মানে এরপরে যদি আমি টানার চেষ্টা করি তাহলে কিন্তু কি হবে, একটা বিরক্তির বিষয় চলে আসবে, ঠিক আছে। মনে রাখবে এইটুকু আমি পড়াচ্ছি, মনে রাখো এইটুকু বলে রাখছি, যে এরপর আমরা পরের ক্লাসে কি করব, এই স্বরধ্বনিগুলো যেগুলো আছে তার মধ্যে মৌলিক স্বর যৌগিক স্বর যেগুলো আছে সেগুলো শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব, এবং ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে সেগুলো শ্রেণী বিভাগ সম্পর্কেও আলোচনা করব। একেবারে শুরু থেকে শুরুতে আলোচনা করব। যেমন প্রথম 25টি ব্যঞ্জন ধ্বনিকে আমরা প্রথমে বেছে নেব, এবং এই 25টি ব্যঞ্জন ধ্বনির কিন্তু আমরা ডিএনএ করব। ডিএনএ মানে হচ্ছে এগুলোকে যত রকম ভাবে ভাঙা যায়, এর যত যা পরিচয় আছে কিন্তু আমরা জেনে নেব। প্রথমে আমরা 25টি নেব, এই কারণেই 25টি নেব। স্যার তোমরা হয়তো বলতে পারো যে স্যার 25টি কেন? ধরো আমরা প্রথমে নেব আমাদের কয়টি বর্গ আছে বললাম? মোট বর্গ আছে আমাদের 5টি। তাহলে 5টি বর্গতে 5 গুণিত 5, মানে 5টি বর্ণ, মানে হচ্ছে 5 5 25টি বর্ণ। অর্থাৎ 25টি বর্ণকে আমাকে প্রথমে বেছে নিতে হবে। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত আমরা প্রথমে যাব। প্রথমে হচ্ছে ক বর্গ, তারপরে হচ্ছে চ বর্গ, তারপরে ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এতদূর পর্যন্ত আমি আগে আলোচনা করে নেব। প বর্গের শেষ যে বর্ণ সেটি হচ্ছে ম। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ বা 25টি ধ্বনি, এগুলোকে কি বলা হচ্ছে? স্পর্শ বর্ণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলো সম্পর্কে আমি আগামী ক্লাসে আলোচনা করব।
ঠিক আছে? এবং এখান থেকে যাবতীয় যাবতীয় যা প্রশ্ন আছে সব প্রশ্নের কিন্তু এখান থেকে উত্তর তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, এবং বেশ কিছু টেকনিকের সাহায্যে বোঝাবো। দেখো তোমরা বুঝতেই পারছো আমি বিভিন্ন হাতের ছবি, দাঁতের ছবি, হ্যাঁ, অদ্ভুতুড়ে বিভিন্ন টেকনিক তৈরি করেছি, তোমাদের জন্যই তৈরি করেছি। সেই অদ্ভুতুড়ে টেকনিকের সাহায্যে কিন্তু আমি পুরো বর্ণমালাটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং একবার এই ক্লাসটা করলে আর কোনোদিন জীবনে ভুলবে না, বাংলা বর্ণমালা অন্তত কোনোদিন ভুলবে না। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো একটু জানাবে, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেবো। স্যার অসাধারণ লেগেছে। সত্যি স্যার, এভাবে কেউ কখনো বোঝায়নি। খুব স্যার সুন্দর। জলের মতো, একবারে জলের মতো সহজ। হ্যাঁ স্যার, খুব ভালো। খুব ভালো লেগেছে স্যার। দেখো ব্যাকরণ তো জলের মতো সহজ হয় না, ঠিক আছে? জলের মতো সহজ জলই হয়। স্যার কঠিন ছিল, কিন্তু হ্যাঁ আপনার কাছে সহজ মনে হচ্ছে। হ্যাঁ, আমি সহজভাবে বোঝানোর তোমাদের কাছে চেষ্টা করলাম, কিন্তু আমার মনে একটা খটকা থেকেই গেল, ও একটা কি প্রশ্ন করেছিল আমি বুঝতে পারলাম না। তুমি একটু স্যারের কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নেবে, দরকার হলে তুমি পরে বলবে, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে, চলো আজকে সবাইকে শুভরাত্রি। আগামী ক্লাসে এতটা এনার্জি নিয়েই সবার সাথে আবার দেখা হচ্ছে।